সালাম আলাইকুম। কুমিল্লার ভাষায় একটা কথা আছে, এবাডায়ে ফুলার মা এবাডায়ে কন্যার মা, মানে একই ব্যক্তি দুইজনের মা হয়ে গেছেন। এটা আসলে একটা কি বলা হয় যে ধরেন যখন একজন ব্যক্তির বিভিন্ন কথাতে মানুষ ইনফ্লুয়েন্স হয়, যে কখনো এদিকে আমরা দৌড় দিচ্ছি, কখনো ওইদিকে দৌড় দিচ্ছি, এর মাঝখানে যখন কোনো কোনো কথা আসে, এই কথাগুলোর অর্থ উদ্ধার করা অনেকটা কষ্টকর। অলরেডি আমাদের কি বলা হয় যে নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি চিঠি দিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে। কমিশন সেইভাবেই কাজ করছে, কিন্তু হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারির ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই শব্দ যখন সামনে আসলো, তখনও বিষয়টা সবাই হালকা ভাবে নিল যে না, ডক্টর ইউনূস তো তার জায়গায় আছেন। মালয়েশিয়া গিয়ে তিনি বলছেন, কিন্তু মালয়েশিয়াতে তিনি একটা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্যটা সামনে এনেছেন, এই বক্তব্যকে কেন্দ্র করে কারো কারোর মধ্যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে নাকি এর আগে নতুন কোন নাটকীয় মোড় এনসিপির মাধ্যমে অথবা জামাত ইসলামের মাধ্যমে অথবা অন্য কোনো কারণে মানে এই নির্বাচন পেছানোর কোনো কাহিনী বা প্রেক্ষাপট দৃশ্যপট তৈরি হতে পারে কিনা। কেন এতগুলো কথা বললাম? বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মানবে না, এটা জামাতও কিন্তু বলছে, এনসিপি বলছে। তো ঠিক সেই একই কথা হঠাৎ করে যখন মালয়েশিয়ার সিএনএ টিভিকে সাক্ষাৎকার দেওয়ার মধ্যে ডক্টর ইউনূস বলছেন, তিনি যতবারে বিদেশ যান একটা ইন্টারভিউ দেন, এটা নিয়ে প্যাস একটা লাগাই আসেন, আইসা দেশে একটা লম্বা চূড়া আলোচনা চলে। তো তিনি কি বললেন? বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। আর তার পুরো এখানে বলা হয়েছিল যে আপনার অন্তর্বর্তী সরকারের 1 বছর পার হয়েছে, তো নির্বাচন নিয়ে আপনার অবস্থান কি যদি আমরা একটু দেখি। আচ্ছা, আপনারা কি ধরনের নির্বাচনের দিকে এগোচ্ছেন, এই প্রশ্নটা ছিল। তিনি বলছেন, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই। তো নির্বাচন দিয়ে শুরু করলে এটা তো হয় নাই, সংস্কার দিয়ে শুরু হয়েছে, বিচারের প্রয়োজন নেই তিনি বলছেন, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে, তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। নির্বাচিতরা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, তো দেশের রাষ্ট্র জনগণের ভবিষ্যৎ তো নির্বাচিত প্রতিনিধিরাই এটা করবে। আচ্ছা, তো তিনি বলছে কল্পনা করুন অন্য দুটি কাজ না করে আপনার নির্বাচন হয়েছে, তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন। এই কথাটা একটা তফসির করার মতন বড় পেচকি অবস্থান একটা কথা। কারণ বিচার এবং তিনি এখানে যে জিনিসটা আনছেন যে সংস্কার, তো সংস্কার কমিশনের সংস্কার আসলে কতদূর অগ্রগতি হয়েছে? বিচার, আওয়ামী লীগের বিচার মাত্র শুরু হয়েছে। আমি জামাতের অনেক নেতাকে চিনি যারা এগুলো নিয়ে বিভিন্ন ধরনের স্টেটাস বা ফেসবুকে কমেন্ট করছেন অথবা পোস্ট করছেন। তো এই টোটাল এনসিপির বক্তব্য আমরা যদি সবকিছুকে একটা লাইনে আনি, লাইন এ বি সি ডি ইকুয়াল টু একটা লাইনে সংযুক্ত করলে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার। এখন বিচার তো একটা চলমান প্রক্রিয়া, সংস্কারও একটা চলমান প্রক্রিয়া। বিএনপি যেটা বোঝানোর চেষ্টা করছে বা সাধারণ সেন্সে আমরাও যতটুকু বুঝি, তাহলে ডক্টর ইউনূস হঠাৎ করে কেন এই কথাটা বললেন যে মানে নির্বাচনটা তিনি কি প্রেসারে দিচ্ছেন? মানে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ প্রেক্ষাপট তৈরি হয় নাই, বিএনপির চাপে পড়া অথবা লন্ডনে গিয়ে তারেক রহমানের চাপে পড়া তিনি নির্বাচন দিতে রাজি হইলেন? যদি তাই না হয় তাহলে তিনি কেন বললেন যে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচনের প্রয়োজন নেই? বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন দিয়াই দেয় তো সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। তো আমার একটা জায়গাতে প্রশ্ন, আপনি তো ইতিহাসের সর্বসেরা একটা ভোট করবেন, তো সেই ভোটে জনগণ যাদেরকে ভোট দিবে, এবার হোক এনসিপি, হোক জামাত ইসলাম, হোক বিএনপি, তারা তাদের নির্বাচনী যে ওয়াদা থাকবে, ম্যানিফেস্ট থাকবে, সেখানে তারা বিষয়গুলা জনতার সামনে নিয়ে আসবে, নির্বাচনে পাশ করলে তারা ওই কাজগুলাই করবে। এখন সংকটটা কোথায়, ভয়টা কোথায়? যদিও তিনি এখানে কোনো কিছু বলছেন যে কি বলা হয় যে এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচন হবে, কিন্তু ওনার এই এক কথায় এই মুহূর্তে আবার নির্বাচন নিয়ে কিন্তু বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে বা জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি হচ্ছে যে সরকার অনেক কিছু বলেন, পরবর্তী সময় এনসিপি এবং জামাতের যৌথ চাপে অনেক কিছু কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এমন কোনো কিছু কি ঘটবে? যদিও জামাত নির্বাচনের ব্যাপারে বলছে যে তারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে, ডিসেম্বরও দিলেও তাদের সমস্যা নেই, তবে নির্বাচনের জন্য একটা প্লেইং লেভেল ফিল্ড সেটা তৈরি করা সরকারের দায়িত্ব। আর বিচারের ইস্যুটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেক জামাতের নেতারা সংস্কার ইস্যুতে কথা বলছেন। তো সবকিছু মিলিয়ে নির্বাচন কি চাঁদের দেশে যাবে নাকি আগামী ফেব্রুয়ারিতে সরকার করবে, এ নিয়ে কিন্তু নতুন একটা বিতর্কের সুযোগ হলো ওনার এই 4 লাইন বক্তব্যে। এখন এটার ব্যাখ্যা তিনি ভালো জানেন, আসলে কি বুঝাইতে চাইছেন আর আমরা হয়তো বা ভুল বুঝলাম কিনা। এক নাটকীয় একটা রাত পার করেছে পুরো বাংলাদেশ। ধানমন্ডি 32-এর সামনে বেশ কিছু ঘটনা ঘটেছে, কিছু ছিল সত্য, কিছু আবার ছিল ধরেন মানে আওয়াজে পাকিস্তান টাইপেরও। রাত আনুমানিক 12টার পরে ধানমন্ডি 32-এর সামনে কিন্তু ককটেল বিস্ফোরণের সত্যিকারের একটা ঘটনা ঘটেছে। ফুটেজের একটা অংশ আপনারা দেখছেন, বাট এই ঘটনাটা ছাড়া
আরো যে সকল নাটকীয় ঘটনাগুলো ঘটেছে, চলুন দেখি বাকি নিউজে বিস্তারিত। সালাম আলাইকুম। আজ ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তার পরিবার নিয়ে নিহত হয়েছিলেন। তো আজকের এই দিনটা রাষ্ট্রীয়ভাবে যে শোক দিবস ছিল সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর কোথাও কোনো প্রোগ্রাম করে অনুষ্ঠান করে 15ই আগস্ট পালন করলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন যে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো যাই হোক, এই যখন অবস্থা, গতকালকে হঠাৎ করে ধানমন্ডি 32 যখন ভাঙা হলো, তখন ম্যাক্সিমাম লোক ধারণা করছিল এই ঘটনায় জামাত এবং এনসিপি তারা মিলা এই ঘটনা ঘটেছে। বিএনপি অনেকটা প্রতিক্রিয়া জানিয়েছিল পজিটিভলি। বাট গতকালকে রাত্রে হঠাৎ করে যখন আমরা দেখলাম যে ধানমন্ডিতে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সেখানে অবস্থান নিচ্ছেন, এমনকি সজীবাজের জয়ের যে ডাক ছিল, আহ্বান ছিল, সেটাকে প্রতিহত করার জন্য পলিটিক্যালি তারা সেখানে অবস্থান নিয়েছেন। এর মাঝখানে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটেছে। একদিকে হঠাৎ করে একটা আওয়াজ হইল, বিকট কাণ্ড, টেলিভিশনের ক্যামেরা দাম করে আওয়াজ, ভাই যে যার মতন দৌড় দিল। তারপর জনগণের খেয়াল হইল কোথায় এই ককটেল ফাটছে, বোমা ফাটছে, দেখা দরকার। উৎসুক জাতি দৌড়ে দৌড়ে যাইয়া হতাশ, কেন? গাড়ির টায়ার ফাটছে। থাকে না যে সিচুয়েশনটাই এমন যে একটা সাইকেলের চাকা ব্রাস্ট হলেও ভয় কাজ করতেছে, আওয়ামী লীগ কোন দিক দিয়ে এসে আবার কোনো নাশকতা ঘটাইতেছে কিনা। কিন্তু গোয়েন্দা তথ্য আছে নাশকতা ঘটার। আজকের দিনেও বাংলাদেশের 7টি জেলাকে রিস্কি ধরা হয়েছে। তো যাই হোক, এই গেল টায়ার কাণ্ড। এর আগে দিয়ে ঘটল আরো 2 কাণ্ড। শিবিরের বাংলা কলেজের, ঢাকা কলেজের, না জানি কোন কলেজের একজন নেতা, আমি নিউজটা দিয়েছিলাম গতকালকে, ওনাকে মারধর করার পর সেখানে আবার গভীর রাতে শিবিরের আরেক নেতারা আসছে। এবার অরিজিনালি তারা পোস্ট পদবীওয়ালারা আসছে। আসার পরে যেই ছেলে ওই ভাইরে মারছিল, ওই ছেলের সামনে আবার বিএনপির নেতারা সহ শিবিরেরটা মুখোমুখি অবস্থান ছিল, যদিও ছাত্রদলের পক্ষ থেকে। কারণ ওই শিবিরের যে বাংলা কলেজের যাকে মারধর করা হয়েছে, এখানে সম্ভবত ছাত্রদলের কোন একজন কর্মী বা একাধিক কর্মী কানেক্টেড ছিল। তো সেটা নিয়ে এখানে আবার একটু হালকা উত্তপ্ত পরিস্থিতির পরে ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের যিনি নেতা আসছিলেন তার কাছে এটা নিয়ে সরি বলা হয়েছে। এর মাঝখানে আরো যেটা হয়েছে, অনেকে আবার এই উৎসুক পরিস্থিতিকে ফেসবুকে দেখাইয়া ভিউ বানানোর জন্য তারা আবার লাইভ করতেছিলেন। যেই লাইভ করছে তারাই দোলাই দেওয়া হয়েছে। এরকম 2-3 জনের ঘটনা সামনে আসছে। কেন ফেসবুকে লাইভ করতেছে? তার মানে নিশ্চয়ই ছাত্রলীগের কর্মী। এখন শিবিরের কর্মী যেমন প্রাণ বাঁচানোর জন্য বা জান দিয়েও বলতেছিল ভাই আমি শিবির, তুই ছাত্রলীগ। তো যারা এরকম লাইভ করতে গেছিল তাদেরকেও ধরে কেলানো হয়েছে। আবার ছাত্রলীগ সন্দেহে অনেককে আপনার ছাত্রদলের কর্মীরা কি বলা হয় যে পুলিশের সোপর্দ করেছে। পুলিশও নিউট্রাল একটা ভূমিকায় ছিল। কেন? কারণ পুলিশের সরকারি চাকরি। এখন ওইখানে যারা ডিউটি করতেছে, হয়তো লক্ষ্মীপুর, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সাধারণ পরিবারের একজন সন্তান যিনি বহু কষ্টে পুলিশের একটা চাকরি পেয়েছেন, তিনি ওইখানে ডিউটি করতেছেন। ওইখানে কে কারে মারলো, পিটাইলো, এগুলো নিয়ে তারও কনসেন্ট্রেশনের দরকার নাই। আর এটা করেনও নাই। কেন করে নাই? কারণ বেশি কিছু হইলে পুলিশের উপরে আক্রমণাত্মক যে অবস্থান, এটা কিন্তু বাংলাদেশের পুলিশও এখন বোঝে। এই যে রূপলাল দাস, প্রদীপ দাসকে মাইরা ফেললো, পুলিশ ছিল, কিন্তু 700 মানুষের সামনে 5-7জন পুলিশ, তাদের জীবনের ভয় আছে না? তারাও তো মানুষ, গায়ে ড্রেস আছে, ঠিক আছে, কিন্তু জাতি উত্তাল হলে কি হয়? 5ই আগস্টের আগে পরে পুলিশও এটা টের পাইছে। তো এরকম নানান ঘটনায় গতকালকে রাতটা গেছে। তবে সারা রাত বলতে মানে সময় আমি যতক্ষণ পর্যন্ত নিউজটা রেকর্ড করছি, দফায় দফায় মিছিল টিছিল দেখছি, মানুষের ভিড় আছে, কেউ দেখতে যাচ্ছে আরে কি হচ্ছে, বাঙালি যেটা পছন্দ করি। অপরদিকে এই টোটাল কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে হাহারি এক দিচ্ছে। কারণ সম্ভবত একটা ডাক দিয়া মাঠটা গরম করা সজীবাজের জয়, তিনি হয়তো সাইড হয়ে গেছেন, অথবা অনুসারীরা ভাবছিল আজকের দিনে হয়তো অনেকে আসবে। বাট যেভাবে তল্লাশি, চেকিং, রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে, আমার মনে হয় ধানমন্ডি 32-এ আজকের দিনে কেউ আসবে আর আইসা এখানে কোনো দুঃসাহস দেখাইয়া কেক কাটবে অথবা এই দিবস পালনের জন্য এখানে কোন রকম ভূমিকা রাখবে। দেখেন, এগুলোতে 2টা জিনিস হয়। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবসময় এটা বলি যে হিংসার বীজ ভবিষ্যতে বোমাতে পরিণত হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আপনি হয়তো রাগের মাথায় আপনি একটা থাবড় দিয়ে ফেলছেন, হঠাৎ করে আপনার একটু ক্ষমতা হয়েছে, আপনি পয়সাওয়ালা হয়েছেন অথবা পেশি শক্তি হয়ে গেছে, তা আমি আপনার দিকে একটা সালাম দিই না, অথবা একটু কেমনে তাকাইছি, অথবা আমার দ্বারা আপনার ছোট ন্যূনতম একটা ক্ষতি হয়েছে, আপনি আমার হয়তো রাগের মাথায় একটা থাপ্পড় দিয়ে দিলেন। কিন্তু আমি যখন আপনারে দিব সেটা হবে প্রতিশোধ। তো বাংলাদেশের রাজনীতিতে এই প্রতিশোধের খেলা সম্ভবত এটা কন্টিনিউ থাকবে। আজকের দিনে যা যা ঘটবে এগুলা আওয়ামী লীগের কাছে আগামী দিনে 10 বছর 20 বছর পরে হোক, এই বিষয়গুলোকে পুঁজি করে হয়তো আরো তখন নতুন বিভৎস আরো কিছু ঘটনা ঘটবে। সিদ্ধান্ত হচ্ছে আমাদের, আজকের দিনে আমরা কোন বীজ বপন করব। আইন করে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে যে জিয়াউর রহমান, অথবা জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে তাদের যারা ঊর্ধ্বতন নেতা আছে, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দিয়েও
এদের জনপ্রিয়তা আপনি কমাইতে পারবেন না। এইখানে যতবার আপনি হিট করবেন ততবারই ওই মানুষগুলার, ওই দলগুলার জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা বাংলাদেশ থেকে প্রমাণিত। আওয়ামী লীগের আমলে জামাতের জনপ্রিয়তা সর্বোচ্চ বাড়ছে, তলে তলে বিশাল তার অবস্থান তৈরি করছে শুধুমাত্র আওয়ামী লীগের কারণেই।